আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, আশা করি এই মহামারী করোনার থাবা থেকে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। পরিবার পরিজন নিয়ে আশা করি সবাই ভালো আছো। তো পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান ভূগোল তোমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আলোচনা করব, আশা করি উপকৃত হবে। তো আজ বায়ুমণ্ডল কাকে বলে, পূর্বের ক্লাসে তোমাদের সাথে কিছু আলোকপাত করেছিলাম। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এই বায়ুমণ্ডলকে আলোচনার সুবিধার্থে আমরা দুইটি স্তরে ভাগ করে থাকি। একটা আছে সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডল ওই স্তরটিকে বলা হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার ঊর্ধ্বসীমা পর্যন্ত বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে, বিভিন্ন উপাদানগুলো আছে, এই উপাদানগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সমান থাকার কারণে আমরা এই স্তরটিকে সমমণ্ডল নামে অভিহিত করি। পক্ষান্তরে আরেকটি যে মণ্ডল বিষমমণ্ডল, এখানে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো ভিন্নতা পরিলক্ষিত হয়, এই স্তরটিকে বিষমমণ্ডল বলা হয়। আর এই বিষমমণ্ডল 90 কিলোমিটার ঊর্ধ্ব থেকে প্রায় 10,000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত যে স্তরটি আমরা হিসাব অনুযায়ী বলে থাকি, এটাকে বিষমমণ্ডল বলে। তো এই সমমণ্ডলকে বর্ণনার সুবিধার্থে আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি। সেই ভাগগুলো হচ্ছে, তোমরা চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যদি আমি এটাকে পৃথিবী হিসেবে আখ্যায়িত করি বা বর্ণনা করি, এবং পৃথিবীর পরবর্তী যে স্তরটা, যেখানে বায়ুমণ্ডলে অধিকাংশ উপাদানগুলো প্রায় সমান থাকে এবং এখানে মেঘ, বৃষ্টি, কুয়াশা, কুজ্জটিকা, ঝড়, অর্থাৎ পৃথিবীতে প্রতিনিয়ত যে সমস্ত বায়ু অবস্থার সৃষ্টি হয়, আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত হয়, সাধারণত এই ট্রপোস্ফিয়ার অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত যে স্তরটি, এই স্তরটিতে সাধারণত ধূলিকণা, জলীয় বাষ্প এবং বায়ুর যে অন্যান্য উপাদান আছে, এগুলো প্রায় সমান থাকে এবং এই স্তরে বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, ঝড় প্রভৃতি, বজ্রপাত এই অঞ্চলে সংঘটিত হয়ে থাকে। আর এই স্তরটিকে আমাদের বোঝার সুবিধার্থে এই স্তরটিকে সাধারণত ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত এই যে স্তরটি, এই স্তরটিকে আমরা সাধারণত ট্রপোস্ফিয়ার বলে থাকি। এরপরে ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে আমরা স্ট্রাটোস্ফিয়ার বলে থাকি। এই স্ট্রাটোস্ফিয়ারেরও 17 কিলোমিটার থেকে 50 কিলোমিটার ঊর্ধ্ব সীমা পর্যন্ত ট্রপোস্ফিয়ারের সীমা পরিলক্ষিত হয়। এরপরে যে স্তরটি বেশি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলে, এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার, এই দুটি মণ্ডলকে সুরক্ষিত রাখার জন্য যে মণ্ডলটি, এই যে উপরে যে মণ্ডল এবং নিচের যে মণ্ডল, এর মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্তরটি, সেটা হচ্ছে ওজোনস্ফিয়ার। এই ওজোনস্ফিয়ার, এই মণ্ডলটি পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি যদি পৃথিবীর বুকে সরাসরি চলে আসতো, তাহলে পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে যেত এবং চোখে ছানি পড়া, তারপরে ত্বকের রোগ, এমনকি ক্যান্সার নামক মহামারী রোগও এই অতি বেগুনি রশ্মির কারণে মানুষের হতে পারত। তো এই স্তরটি যে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে এই অতি বেগুনি রশ্মিকে প্রতিনিয়ত শোষণ করায় এই স্তরের তাপমাত্রা প্রায় 76 সেলসিয়াস এর অনেক বেশি হয়ে থাকে। এই স্তরকে এই স্তরের উপরে যে সরু অংশ ট্রপোপোজ, তাকে এই ট্রপোপোজটায় সাধারণত এই
এই যে অতিবেগুনি রশ্মিটাইকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করায় আমরা প্রাণীকুল মানুষ সহ সমস্ত প্রাণীকুল এর করল গ্রাস থেকে এর যে ভয়ঙ্কর মারাত্মক পরিস্থিতি থেকে প্রাণীকুলকে রক্ষা করে থাকে। এরপরে যে স্তরটি সেটা আছে মেসোস্ফিয়ার। ওজোন স্তরের ঊর্ধ্বের স্তরটিকে মেসোস্ফিয়ার বলা হয়। ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার ঊর্ধ্ব থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠের 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই যে স্তরটি, এই স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও হ্রাস পায়। এই স্তরে বায়ুর চাপ অত্যন্ত ক্ষীণ, অর্থাৎ ঊর্ধ্বসীমায় বায়ুর তাপমাত্রা থাকে 66.5 ডিগ্রি সেলসিয়াস। এর ঊর্ধ্ব সীমা মানকে মেসোপোস বলে। এর উপর হতে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এরপরে যে স্তরটি আছে সেটা আছে থার্মোস্ফিয়ার। মেসোস হতে ঊর্ধ্বে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এখানে বায়ুর উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় বলে একে থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল বলে। অর্থাৎ এখানে বায়ুমণ্ডল যে স্তরগুলো আছে সব স্তরগুলো এই স্তরে যখন পৌঁছায় তখন এর উষ্ণতা সব থেকে বেশি বৃদ্ধি পায়। এ কারণে একে থার্মোস্ফিয়ার নামে অভিহিত করা হয়। এবং এরপরে যে অঞ্চলটা, এই অঞ্চলের তাপটা সাধারণত সহনীয় থাকে, যে কারণে সমতাপ অঞ্চল বলা হয়ে থাকে। এর পরবর্তীতে যে আরেকটি স্তর আছে বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলকেও আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। এই 4টা ভাগের ভিতরে এই বিষমমণ্ডল ভূপৃষ্ঠের 90 কিলোমিটার সীমা থেকে 10,000 কিলোমিটার পূর্বে উল্লেখ করেছি 10,000 কিলোমিটার ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে স্তরটি, এই স্তরটিকে সাধারণত বিষমমণ্ডল হিসেবে ধরা হয়। তার প্রথম যে মণ্ডলটি সেটা হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক স্তর। এই নাইট্রোজেন পারমাণবিক স্তরটি সাধারণত 80 কিলোমিটার বা 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত এই স্তরে সাধারণত নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে এই স্তরটি নাইট্রোজেন পারমাণবিক স্তর বলা হয়। পরবর্তীতে যে স্তরটি আছে সেটা আছে অক্সিজেন পারমাণবিক স্তর। এই অক্সিজেন পারমাণবিক স্তরটা 200 থেকে 1100 কিলোমিটার ঊর্ধ্ব যে সীমা, এই সীমা পর্যন্ত যে স্তরটি পরিলক্ষিত হয় সেইটি হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক স্তর। এবং নাইট্রোজেন পারমাণবিক স্তরের পরবর্তী যে স্তরটি সেটা আছে হিলিয়াম স্তর। অক্সিজেন পারমাণবিক স্তরের পরে এই স্তরে হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকার কারণে এই স্তরটিকে সাধারণত হিলিয়াম স্তর বলা হয়। সাধারণত 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার যে ঊর্ধ্ব সীমা, এই সীমাটাকে হিলিয়াম স্তর বলা হয়। এরপরে আছে হাইড্রোজেন পারমাণবিক স্তর। এই স্তরটিতে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকা বা হাইড্রোজেনের আধিক্য থাকার কারণে এই স্তরটিকে সাধারণত হাইড্রোজেন পারমাণবিক স্তর বলা হয়। এই স্তরটি সাধারণত 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার যে শেষ সীমা পর্যন্ত, যেটা বায়ুমণ্ডলে যে দুটি স্তরকে চিহ্নিত করা হয়েছে, সেই চিহ্নিত শেষ সীমা পর্যন্ত যে স্তরটি পরিলক্ষিত হয় সেই স্তরটিকে সাধারণত হাইড্রোজেন পারমাণবিক স্তর হিসেবে অভিহিত করা হয়। তো বায়ুমণ্ডলের যে দুটি স্তর তোমাদের সম্পর্কে আলোচনা করলাম, এটা সমমণ্ডল, বিষমমণ্ডল। সমমণ্ডল বলতে বায়ুমণ্ডলের স্তরগুলো প্রায়, বায়ুমণ্ডলের উপাদানগুলো যে স্তরে প্রায় একই রকম থাকে বলে একে সমমণ্ডল বলা হয়। এবং এর বাইরে যে মণ্ডলটা বিষমমণ্ডল, এই স্তরে সাধারণত বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো আছে বিক্ষিপ্ত আকারে, অর্থাৎ এক একটি স্তরে এক এক রকমের বায়ুমণ্ডলের উপাদানের আধিক্য থাকার কারণে ওই স্তরটিকে বিষমমণ্ডল হিসেবে পরিগণিত করা হয়। আশা করি আলোচনায় তোমরা বায়ুমণ্ডলের যে প্রধান দুটি স্তর সমমণ্ডল ও বিষমমণ্ডল বুঝতে পেরেছো। এই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে এরকম আগামী ক্লাসটা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। খোদা হাফেজ।